আমরা বেসিক তিনটা বিষয়ে আলোকপাত করতে চাচ্ছিলাম, আজকে আলোচনা করতে চাচ্ছিলাম। একটা হলো পলিটিক্যাল ইকোনমি, কারণ এখন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইকোনমিক অবস্থাটা। আপনারা যদি রিসেন্ট নিউজও ভালো করে ফলো করে থাকেন, এখানে কয়েকজন ব্যাংকারও আছেন, ব্যবসায়ীও আছেন, আপনারা যদি রিসেন্ট নিউজও ভালো করে ফলো করে থাকেন, এই মুহূর্তে আমাদের ইকোনমিক অবস্থা ভালো না। আমাদের আপনার কারেন্ট বাজেট যে ফোরকাস্ট, আর্নিং ফোরকাস্ট দিয়েছে, সেটা থেকে অ্যাটলিস্ট সিপিডির অনুযায়ী আমরা ওই 8 থেকে 10% পিছিয়ে থাকব। এটা একটা বিশাল প্রবলেম। প্লাস নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। সো পলিটিক্যাল ইকোনমি সাবজেক্টটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের কারেন্ট প্রেক্ষাপটেও জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেইটা নিয়ে আমাদের মধ্যে আমরা একটা ডিসকাশন চাচ্ছিলাম। পপুলিজমের অনেক আঙ্গিক আছে। আজকে একটা আঙ্গিক যেমন আমরা রেগুলারলি দেখছি, গতকালও আপনারা দেখেছেন পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিটাগাংয়ে একটা মারামারি হয়েছে, রীতিমতো মারামারি হয়েছে, 9-10 জন বোধহয় আহত হয়েছে। কারণ এটা মানে বেসিক্যালি পপুলিজমের ব্যানারে, মানে জনতা চায়, যেটাকে সরকারের পক্ষ থেকে প্রেশার গ্রুপ অলরেডি আখ্যায়িত করা হয়েছে। আমাদের ভাই, ওনার নাম কি, সৈয়দ ভাই না তো, শফিক ভাই অলরেডি প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করেছে। এখন এই যে এই পপুলিস্ট মুভমেন্টগুলো কীভাবে হয় এবং এগুলো গণতন্ত্রের জন্য কীভাবে আপনার প্রবলেম্যাটিক, সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করতে চাচ্ছিলাম। রাইট নাও দেশ জাতির জন্য যে গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যুগুলো আমাদের পলিটিক্যাল প্রেক্ষাপটে আমরা আলোচনা করব এই গল্পচক্রগুলোতে। আমরা কি বিশ্বাস করি, আমাদের দলীয় পর্যায়ে আমরা কি চিন্তা করি, আমাদের দলীয় বিশ্বাসের আঙ্গিকে আমরা কিভাবে এখান থেকে ভবিষ্যৎ আঁকতে চাই, এবং এটার থিওরিটিক্যাল একটু নলেজও, মানে এটা কেন ভাই, এই প্রবলেমটা কেন, আমাদের এই চিন্তা কেন, এগুলো একটু আলোচনা চাই। লিখিত আকারে আপনাদের দিয়ে দেয়া। আমি বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই, যাদের কাছে দুজন বলেছেন তারা আগে পাননি, যারা পেয়েছেন তারা একটু হলেও পড়েছেন। সো সেই আঙ্গিকে তাহলে আমি একটু আলোচনা শুরু করতে চাই। আমি আর তাহলে থিওরিটিক্যাল আলোচনা করছি না, যে লিবারেলিজম কোত্থেকে এসছে, লেজে ফেয়ার ইকোনমি কোত্থেকে এসছে। সো ফার্স্ট জিনিসটা আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই যে নতুন টাকা ছাপানো, ইগেন ইকোনমির এখন একটা বড় ক্রাইসিস, নতুন টাকা ছাপানো, সেটা নিয়ে আমি আপনাদের সাইড থেকে একটা বৃহত্তর আলোচনা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শুনতে চাচ্ছিলাম, যে এটার পজিটিভ নেগেটিভ। এখানে লিখিত আকারে কিছু আমি অলরেডি দিয়েছিলাম, এটার পজিটিভ নেগেটিভ। এখানে আমি যদি একটু আলোচনা শুরু করবার জন্য সাফায়েত সাহেবকে একটু রিকোয়েস্ট করতাম। ধন্যবাদ স্যার। স্যার, আমরা রিসেন্টলি দেখছি যে দেশের ইকোনমিক একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছে দেশ। আচ্ছা আসলে এই ক্রাইসিসের মধ্যে দেশ পড়ে আছে। এই গভর্নমেন্ট আসলে আমরা মনে করেছিলাম কিছু উত্তরণ ঘটবে, কিন্তু আর দেশের অবস্থা আরও খারাপ হয়েছে এবং দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু বড় লার্জ কোম্পানি, যারা আমরা জানি অনেকেই নাম, তারা ব্যাংকের ওনার ছিলেন, বিভিন্নভাবে হয়ে গেছে এবং ব্যাংকে ক্লাসিফাইড লোন, এই নন পারফর্মিং লোন যেটাকে আমরা বলি, ওর সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং নামে বেনামে বিভিন্নভাবে লোনগুলো নিয়ে এবং বিভিন্ন অনেক ভালো ব্যাংকে একদম তাদের ব্যাংকরাপ্ট হওয়ার পথে তারা অলমোস্ট চলে গেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে এবং বিগত আগের গভর্নমেন্টও চেষ্টা করেছে যে টাকা ছাপিয়ে কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায়। আসলে আলটিমেটলি এটা ইন এ লার্জ স্কেল দেশের জন্য ক্ষতিকর, যে কারণ এটা ওভারঅল দেশের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে এবং এই গভর্নমেন্টও আমরা দেখেছি যে প্রায় 23,000 কোটি টাকা ছাপিয়ে এটার মতো এভরি ইয়ার পাচার হয়ে গেছে, বেশি হতে পারে। সেই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতি মানুষের আস্থা অনেক কমে গিয়েছে। এখন মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখতে ভয় পাচ্ছে, কিন্তু ব্যাংক এমন একটা জায়গা, সেটা মানুষের আস্থার, সবসময় আস্থার প্রতীক হিসেবে ছিল। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যে তাদের আস্থা কীভাবে ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা আসলে আমার কাছে মনে হয় টাকা ছাপিয়ে এই টেম্পোরারিলি আসলে সেখান থেকে উত্তরণ করার আসলে কোনো সম্ভাবনা নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারবো। যেসব লোক আমাদের বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো আমরা রিকভার করে নিয়ে আসতে পারবো। ওভারঅল মানে এই টাকা ছাপিয়ে এই সমস্যা থেকে টেম্পোরারি উত্তরণ করার আমি কোনো ওয়ে দেখি না। সেটা আলটিমেটলি দেশের
ওভারঅল ইকোনমিক অবস্থা এবং গরিব মানুষ সে থেকে আরও গরিব হতে থাকবে এবং জিনিসপত্রের দাম দিনকে দিন যে হারে বাড়ছে এবং আরও বাড়তে থাকবে, মানুষের ক্রয় সীমার নাগালের বাইরে চলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের কনফিডেন্স, আস্থার জায়গা যেখানে ব্যাংক ছিল, মানুষ এখন ভয় পাচ্ছে যে কোথায় ইনভেস্ট করবে। আসলে ব্যাংক ছাড়া সেফ ইনভেস্টমেন্টের আমাদের দেশে আসলে খুব একটা জায়গাও নাই। আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটটা ধ্বংস হয়ে গেছে, মানুষ ইনভেস্টমেন্টের আর কোনো জায়গাও নাই। সেক্ষেত্রে ফরেন ইনভেস্টররা আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট করবে, তারা যদি পুরো প্রপার ব্যাংকিং এনভায়রনমেন্ট যদি না পায়, সেটার দিকে আমরা প্রপার ইনভেস্টমেন্ট আসবে না, দেশের ওভারঅল ট্রেডিং কমে যেতে পারে। আই থিঙ্ক টাকা ছাপিয়ে শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকা নয়, আমাদের সমস্যাটা আরও ঘনীভূত করা হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের পার্টি স্ট্যান্স নিয়ে কেউ এখানে কথা বলতে চান? আপনারা কি মনে করেন আমাদের পার্টি স্ট্যান্স এই বিষয়ে কি হওয়া উচিত? আমরা যদি একটু হাত তুলেন সেই হিসেবে আমরা ওইখানে যাব। এনিওয়ান? জি, শাহরিয়ার সাহেব। শাফাত ভাই যা বলুন আমি 100% একমত ওনার সাথে। টাকা প্রিন্টিং মানি যে জিনিসটা, এটা আসলে অনেক দেশ উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট ডেকেড অর সো, এর আগেও দেখেছি জিম্বাবুয়ে বলেন, ভেনেজুয়েলা বলেন, অনেকগুলো দেশ টাকা ছাপায়ে ইকোনমি পুরো ধ্বংস করার জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে ডিস্ট্রয় অ্যান ইকোনমি, প্রিন্টিং মানি। সো বিকজ আলটিমেটলি যদি এটা আপনার কন্ট্রোলের বাইরে জায়গা, সেক্ষেত্রে এটা ইনফ্লেশনটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর যেটা শাফাত ভাই বললো যে যখন মানি প্রিন্ট হয়, এরকম একটা পিরামিড আছে, প্রথমে হচ্ছে যারা উপরের, যারা রিচার, দে গেট ইট ফার্স্ট and then it আস্তে আস্তে trickles down to the one at the bottom. So basically যারা গরিব, তাদের হাতে টাকাটা আসবে হচ্ছে সবার লাস্টে, এবং তাদের কাছে টাকাটা আসতে আসতে অলরেডি সবকিছু দাম বেড়ে গেছে। সো যেটা হচ্ছে যে প্রিন্টিং মানি অবভিয়াসলি ইজ নেভার আ গুড সলিউশন। আমরা ডেফিনেটলি পার্টি স্ট্যান্স শুড বি এগেনস্ট ইট, বাট দেন অ্যাগেন আমাদের ব্যাংকিং সেক্টরে যে অবস্থা, ফ্যাসিস্ট আমলে আমাদের ব্যাংকিং সেক্টর ওয়াজ প্রিটি মাচ ডিস্ট্রয়েড, অ্যান্ড এটা জাস্ট বাংলাদেশ স্কেলে না, এটা ওয়ার্ল্ড স্কেলের মধ্যে যেসব স্ক্যামসগুলো হয়েছে, আমরা জানি যেসব নামস আমরা সবাই জানি, এখানে মধ্যে দ্য নেমস, I'm not going to repeat those, but these are in world scale, these are like the biggest scams in global scale, not just আমাদের দেশের জন্য বা এশিয়ার জন্য, globally they are like the biggest scams ever, FTX scam থেকেও বড়। সো এই যে আমাদের টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, বা ক্যাপিটাল ফ্লাইট যেটা হয়েছে, আমাদের ক্যাপিটাল ফ্লাইটটাকে মানে যে কোনো সরকারি আসুক না কেন, এটা অনেক ডিফিকাল্ট, এই জিনিসটাকে রিস্টোর করা, ব্যাংকিং কনফিডেন্সের রিস্টোর করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, ইটস নট ইজি। আমরা যে বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট ডুইং আ গুড জব, ডেফিনেটলি, বাট দেন অ্যাগেন ইটস অলসো ভেরি ডিফিকাল্ট, ইটস নট অ্যাজ ইজি অ্যাজ we like we'd like to think. So basically এখানের মধ্যে এটা একটা মানে নিউয়ান্সড একটা ইয়ার ভিতরে আছে আমরা, বাট I think আমাদের পার্টি স্ট্যান্স শুড বি প্রিন্টিং মানি শুড নেভার বি দ্য গুড সলিউশন, বাট at the same time ব্যাংকিং ক্রাইসিস যেটা আছে, ব্যাংকিং ক্রাইসিসটা I think it will be solved within 1 or 2 years, because এখন পর্যন্ত তো কোনো ব্যাংক ব্যাংক্রাপ্ট হয় নাই, বিকজ ব্যাংক যদি ব্যাংক্রাপ্ট হয় সেই ক্ষেত্রে আপনার ব্যাংক রানের একটা চান্স আছে। সো ব্যাংকে বেল আউট করানো যে খুব খারাপ তাও না, কারণ সেই ক্ষেত্রে তো ব্যাংক রান হওয়ার চান্স আছে। থ্যাংক ইউ শাহরিয়ার সাহেব। অন্য কেউ? জি জি জি। সবাই মোটামুটি জাস্ট যখন কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট ব্যাংকস, ইটস নট জাস্ট দ্য ব্যাংকস। ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স কোম্পানিজ, এখানেও কিন্তু মানুষের টাকাই থাকে। যেমন আই ওয়াজ ওয়ার্কিং ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি লাস্ট ইয়ার, ওইখান থেকে এই একটা গ্রুপ, যে গ্রুপের নাম আমরা সবাই জানি, দে হ্যাভ টেকেন আউট এসালম গ্রুপ, 300 নাম বলতে দোষ কি, ইন্স্যুরেন্স কোম্পানিজ, এনবিএফআইস, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেম প্রবলেম। এই বেল আউটের কথাটা শুধু ব্যাংকের ক্ষেত্রে বারবার হচ্ছে। আমরা যত কথা শুনছি সব হচ্ছে গিয়ে ব্যাংকগুলোকে মার্চ করতে হবে, ব্যাংকগুলোকে বেল আউট করতে হবে, বাট একটা জিনিস ভুলে যাওয়া হচ্ছে বারবার, মানুষের টাকা কিন্তু শুধু ব্যাংকে থাকে না,
এনবিএফআই-তে থাকে, ইন্স্যুরেন্সে থাকে, অনেক জায়গাতে থাকে। ওগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে না, এবং বারবার এই যে বেল আউটের কথা হচ্ছে, এটা প্রত্যেকবারই ব্যাংকের ব্যাপারে হচ্ছে। সো বাকি একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনস্টিটিউশনস যেগুলো অ্যাকচুয়ালি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে। ট্রু, সো এগুলোকে যদি রিভাইভ না করা যায়, এটাও কিন্তু আরেকটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব আপনার ইনপুটের জন্য। জি ব্যারিস্টার সাহেব প্রিন্সিপাল, আই এম শিওর ব্যারিস্টার সাহেব আপনি জানেন, ব্যাংকারও খুব ভালো করে জানেন, ইন প্রিন্সিপাল বড় দাগে এই টাকা ফেরত আনা সম্ভব না, ইন প্রিন্সিপাল সম্ভব না। বিকজ লট অফ দিস ইকোনমিজ, সেটা আপনি এই লন্ডনের ইকোনমি বলেন, যা শহর ভিত্তিক বলেন বা ইউএস বলেন বা যে কোনো জায়গায় বলেন, তাদের ওই জায়গাগুলোতে অনেক দেশের এরকম চোরা টাকা থাকে। এই চোরা টাকা আপনার বাংলাদেশকে ফেরত দিতে হইলে রাশিয়াকে ফেরত দিতে হবে, জিম্বাবুয়েকে ফেরত দিতে হবে, কঙ্গোকে ফেরত দিতে হবে, ওদের হাফ টাকা বেরোয় যাবে। ইন প্রিন্সিপাল এটা হবে না। সো আপনার ওখানে যদি $200 বিলিয়ন চুরি হয়ে থাকে, 5-10 বিলিয়ন হয়তো আপনি ফেরত আনতে পারবেন, বাট ওই 2-3%, 4-5% এর উপরে আসলে এটা এখন যে আলোচনাগুলো হচ্ছে যে আমরা নিয়ে আসবো, আরে শালা সেই রকম, এটা আলোচনাগুলো করছেও তারা একটু পলিটিক্যাল ক্রেডিট নেবার জন্য, আর কোনো কিচ্ছু না। ওকে, না আমরা তাহলে এইটাতে আসি। আমি আমি এই প্রশ্নগুলো আরেকটু আপনাদের করবো, তাই করার আগে আমাদের পার্টি পজিশনটা আরেকটু ক্লিয়ার করি সবার জন্য। জি তুষার সাহেব, সবগুলো কথার যদি আমি একটা সারমর্ম ধরি, না আপনি বলেন। আমাদের ইকোনমি যে মনিটারি আর ফিসকাল পলিসির উপর ডিপেন্ড করে, এবং গত 16 বছরে আমরা যেটা দেখেছি, দ্যাট ইজ আ কমপ্লিটলি ইন্টারনাল পলিসি ফেইলিউর সম্পূর্ণ। ফিসকাল এবং মনিটারি পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক আপনার ইনচার্জ, হ্যাঁ, দুইভাবে ইন্ডিপেন্ডেন্ট না। একটা হলো বাংলাদেশ ব্যাংক ডিরেক্টলি ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে চলে, ফিসকাল আর মনিটারি আলাদা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সো এখানে এইটা একটা কারণ যে ইন্ডিপেন্ডেন্ট না, আর দ্বিতীয়ত পলিটিসাইজেশন, যেটা এখানেও লেখা আছে। এই একটা তো হচ্ছে যে আমরা পলিসি ফেইলিউর, আর একটা হচ্ছে দ্য করাপশন ইন সিস্টেমেটিক ওয়ে, করাপশনটাকে একটা সিস্টেমে নিয়ে আসছে, যে কারণে এই দুইটা কারণে আজকে আমাদের সবচেয়ে এত বড় বাজে অবস্থা আমাদের ইকোনমি। আর এইখানে স্যার আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস, যেহেতু আমরা ইকোনমির কথা বলছি, তো আমাদের পার্টি স্ট্যান্ড যেখানে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এখানে সবার আগে যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক জবাবদিহিতা। ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। স্যার আমি জাস্ট এখানে শেষ করবো যে আমাদের মূল যে এটা, সেটা হচ্ছে অর্থনৈতিক জবাবদিহিতা আনা আপনার প্রতিটা সেক্টরে, সেটা ফিসকাল হোক কিংবা মনিটারি হোক। এবং আপনি যে জিনিসটা বললেন স্যার, ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেক যে ইনস্টিটিউটগুলা আপনার ডিপলিটিসাইজ করতে হবে, আমাদেরকে রাজনীতি বিকেন্দ্রীকরণ করতে হবে, সেগুলাকে নিয়ে আসা, যেগুলাকে স্বাধীন, যেটা আমাদেরকে স্বাধীন করতে হবে, ওগুলোকে স্বাধীন ইনস্টিটিউশন হিসেবে ঘোষণা করা, ফার রিচিং কনসিকুয়েন্স আমাদের কি আসে, পলিসিগুলো সেইভাবে তৈরি করা, যে আমাদের আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনোই পলিসি তৈরি করছে যেটা 40 বছর, 30 বছর কিংবা 50 বছরের কথা চিন্তা করে, যে আমাদের ওখান থেকে আমরা শুধু ইমিডিয়েট যেটা টাকা ছাপিয়ে এখন এদেরকে বাঁচিয়ে রাখা। সো ফার রিচিং কনসিকুয়েন্স আমরা কখনো চিন্তা করি না। আর লাস্টলি যেটা হচ্ছে স্যার, সবগুলো জনবান্ধব হতে হবে। থ্যাংক ইউ তুষার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও আপনাদের ফিডব্যাক এই টপিকে নিব। তার আগে আমি জাস্ট ব্রিফলি আমাদের পার্টি স্ট্যান্সটা একটু ক্লিয়ার করি। আইডিওলজিক্যাল স্ট্যান্স, অনেকে নতুন সংযুক্ত হয়েছেন, কিছু যেহেতু মহসিব মাত্র আসছে, তাকে আর আমি মাইক ধরাই দিচ্ছেন এক্সপ্লেন করার জন্য, এটা আমি করছি আপাতত। উনি আজকে অনেক কথা বলে আসছেন রিয়াজ সাহেবের সাথে, তারপর আর কে নাম ভুলে গেছি, হ্যাঁ অগ্নিঝরা বক্তব্য, আমি দেখতে হবে, আমি দেখিনি, আমি ফেসবুক ছেড়ে অল্প একটু এসে করছিলাম, আমি দেখিনি। তো আমাদের পার্টি স্ট্যান্স ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের পার্টির ইকোনমিক বিলিফ হলো ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি না, কিন্তু আমাদের ইকোনমিক বিলিফ হলো ডেমোক্রেটিক সোশ্যালিজম। সো বেসিকলি আপনার মনে করেন আওয়ামী লীগ বিশ্বাস করতো ফুল সোশ্যালিজম, ওরা এটা করতো না, ওরা করতো ক্রনিক ক্যাপিটালিজম। ক্রনিক ক্যাপিটালিজম হলো কয়েকটা ব্যবসায়ী যা কিছু চুরি করে নিতে পারছে, নাম বলবে ক্যাপিটালিজমের, কিন্তু ওপেন মার্কেট, ফ্রি মার্কেট কম্পিটিশন হবে না, তারা যা চুরি করে নিতে পারবে করে নিয়ে যাবে। এইটা ছিল আওয়ামী লীগের সিস্টেম। বেশিরভাগ জায়গায় ক্যাপিটালিজমে বিশ্বাসী, যেটা এগেন লিবারালিজম বলে, এটার নাম, জাস্ট নাম যদি আপনাদের জানতে হয়, বক্তৃতা দিচ্ছেন বা বক্তৃতা হয়তো লিবারালিজম বললে লোক হারা যাবে, কিন্তু টক শোতে যখন যাবেন তখন লিবারালিজম, নিও লিবারালিজম, ক্লাসিক্যাল লিবারালিজম এগুলো বলে লোকজন একটু মানে না, বুঝলে মানুষ তখন তারা আরো একটু, আরে শালা কত শিক্ষিত লোক, বুঝছেন না, হয়তো আপনিও বুঝেন না, সেও বুঝে নেই, হ্যাঁ, কিন্তু এটা হয় টক শোতে।
যেটা বলছিলাম। সো লিবারালিজমের আইডিয়াটা হলো মার্কেটের মতো কাজ করবে, মার্কেটে কম্পিটিশন হবে, যেটা মনে করেন আজ থেকে 300 বছর আগে মানে লেট 18th সেঞ্চুরি 1780-90-তে আপনার কি বলে না অ্যাডাম স্মিথ বলে আসছে, মার্কেট উইল ইনভিজিবল হ্যান্ডস অফ দ্য ইকোনমি, মার্কেট উইল ডিসাইড দ্য প্রাইস, বুঝছেন? এটা বলে আসছে। এবং ইন্টারেস্টিং হলো অ্যাডাম স্মিথের বইতে কিন্তু বাংলার উপরে পুরো একটা সাবচ্যাপ্টার আছে। এই যে আপনার কি বলে 1773 দুর্ভিক্ষ কবে হলো, 1770 দুর্ভিক্ষ, যেখানে আর কি যে 1/3 অফ দ্য পপুলেশন পেরিশড, ওইটার উপর পুরো একটা সাবচ্যাপ্টার আছে। 1770 আচ্ছা যাক, ডাজন্ট ম্যাটার, আমরা ওটা দুর্ভিক্ষ তো আর চিন্তা করার দরকার নেই। এইদিকে 74 1974 এনিওয়ে, হ্যাঁ না এটা 1974, তার থেকে 200 বছর আগে, সেটা মানে এনিওয়ে পয়েন্টটা সেটা ছিল না। পয়েন্টটা ছিল যে এই যে লিবারালিজমের আইডিয়াটা, এই আইডিয়াটা পুশ করেছিল কলোনিয়াল এম্পায়ার। ট্রেড আসলে হয় নাই, লুটপাটি হয়েছে। বাই দ্য আর্লি 20th সেঞ্চুরি মানে 1910s পর, স্পেশালি 1920s পর, এই ফ্রি মার্কেট ইকোনমির উপরে বড় একটা হিট আসে যখন আমেরিকায় বিশেষ করে বিশালভাবে রিসেশন দেখা যায়। এই রিসেশন থেকে বাঁচার জন্য তারা তখন আবার এই যে এখন আমরা যে টাইপের আমাদের দলীয় অবস্থান, যেটা এই কারণেই এক্সপ্লেন করছি, আর কোনো কারণ নাই, আমাদের দলীয় অবস্থান যেটা, এইটা আসলে শেপড আফটার নিউ ডিল একটা ইকোনমিক পলিসি আছে। হ্যাঁ, এই নিউ ডিল ইকোনমিক পলিসির আলোকে আমরা বিশ্বাস করি আমাদের দলীয় যে ইকোনমিক পলিসি, এই নিউ ডিল ইকোনমিক পলিসি বেসিক্যালি ডেমোক্রেটিক সোশ্যালিজম। যেহেতু আমেরিকা আবার সোশ্যালিজম হিট করে, ওখানে সোশ্যালিজম মার্কা কথা বলা যাবে না, তো ওখানে নাম হলো নিউ ডিল। হ্যাঁ, অন্য জায়গায় আছে কেইনজিয়ান পলিটিক্স অ্যান্ড সো অন সো ফোর্থ ইকোনমি। তো নিউ ডিলের পয়েন্টটা ছিল হলো যে ইকোনমিটা ওয়েলফেয়ার বেসড হইতে হবে। আমরা বিশ্বাস করি ওয়েলফেয়ার বেসড। ওয়েলফেয়ার বেসড মানে কি, এইটাকে আমরা ওয়েলফেয়ার না বলে আমরা বলি স্ট্রং সোশ্যাল সেফটি নেট। স্যার একটু বাংলাটা বলে দেন। জানা আমি ধরছি, আরে ভাই আমি আছি তো, বলেন। কার্যকরী সামাজিক সুরক্ষা জাল। হ্যাঁ, কার্যকরী সামাজিক সুরক্ষা জাল। আর যদি একটু আরেকটা লাইক সোশ্যাল সেফটি নেট, ইংরেজিতে বলেছি যেটা বললাম, টক শোতে এফেক্ট আছে আর কি। কার্যকরী যোগ করতে হবে, স্ট্রং এর বাংলাটা এখানে কার্যকরী। হ্যাঁ, কার্যকরী, ঠিক আছে। আচ্ছা, এর জন্য তো আপনাকে দিলাম ভাই মাইক, বাংলাটা ঠিকভাবে যেন হয়, নাহলে তো আমি বলে দিতে পারতাম, ঠিক না? বা ব্যারিস্টার সাহেবকে দিতে পারতাম, এই জন্য আপনাকে দিলাম। যাক, সো আমাদের পার্টি পজিশন এইটা। সো আমরা আসলে অ্যাবসোলুট ফ্রি, আমরা ক্যাপিটালিজমে বিশ্বাসী, কিন্তু অ্যাবসোলুট ফ্রি মার্কেট ক্যাপিটালিজমে আমরা বিশ্বাসী না। আমরা ক্যাপিটালিজমে ততখানি বিশ্বাসী যতখানি এই নিউ ডিল পলিসি, যেটা আমেরিকার আজ থেকে 100 বছর পুরাতন, এই সোশ্যাল সেফটি নেট রাখার পর যেইভাবে আপনি ক্যাপিটালিজম করতে পারেন, আমরা শুধুমাত্র ততখানিতেই বিশ্বাসী। আপনারা পয়েন্টটা বুঝতে পারছেন? সো এই জায়গাটা থেকে, এই আলোকে যদি আপনি বাংলাদেশের অবস্থা এখন দেখেন, আমরা দেখছি যে যেই পলিসিগুলোই আসছে, এই ইনস্টিটিউশনগুলোকে বা এই কর্পোরেশনগুলোকে জীবিত রাখার জন্য, প্রাইভেট ব্যাংককে যেটা চুরি করে ফেল করেছে, সেই ব্যাংকটাকে জীবিত রাখবার জন্য নতুন টাকা ছাপানো হচ্ছে। তাহলে আমাদের দলীয় পজিশনে আমরা এটা সাপোর্ট করতে পারি কি পারি না? পারি না। এখন এগেন দলীয় পর্যায়ে সবাই এখানে আছেন, আপনাদের যদি মনে হয়, ব্যারিস্টার সাহেব বা আপনাদের কারোর, জেঠু সাহেব, যদি মনে হয় যে না আজকে যে প্রেক্ষাপটে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, স্যার আমাদের পার্টি পজিশন একটু রিল্যাক্স করা উচিত, আমরা এটাতে না যাই, আমরা এইভাবে, তাইলে সেই পয়েন্টটা আপনারা করতে পারেন। সেই পয়েন্টটা আলোচনার খোরাক হবে। জি, মাইকটা দেন, মহাশিব কথা বলবে। বৈশা কথা বলেন, বৈশা। আসসালামু আলাইকুম, আমি আসলে অন হয় নাই ভাই, অন করবেন, উনি বসতে। আসসালামু আলাইকুম, আমি আসলে দুঃখিত একটু দেরি করার জন্য, পিছনে ঘুরে কাউকে দেখতে পারিনি, ঘাড় ঘোরায় দেখতে কষ্ট হচ্ছিল। জেনে উঠে দেখে এক নজর সবাইকে দেখে নিলাম আসলে কারা কারা আসছে। হ্যাঁ, কয়েকটা মিটিং ছিল, আজকে শেষ করতে দেরি হচ্ছে। ঠিক আছে দাদা, আমি একটু দাঁড়ায় কথা বলতে কমফোর্ট ফিল করি বেশি। মনিটারি পলিসির যে আলোচনাটা, সরি মানে মানি প্রিন্টিং এর যে আলোচনাটা আসছে, এটা আসলে একটু জটিল আলোচনা। আমাদের পার্টি পজিশন অবভিয়াসলি সাকিরা বললেন যে আমরা যেটা ডেমোক্রেটিক সোশ্যালিজম বলেন, এখানে আসলে আমাদের পলিসির সাথে কোনোভাবে যায় না। আমরা নতুন টাকা ছাপাই, ইকোনমিতে ইনজেক্ট করবো, এবং এটা আমরা যে মানি ইনজেক্ট করবো, ইনফ্লেশন মানে হাইপার ইনফ্লেশনের দিকে চলে যাবো, এই জিনিসটা আমরা আসলে সাপোর্ট করতে পারি না। হ্যাভিং সেড দ্যাট, এখানে দুইটা বাস্তবতা আছে। আমি একটা উদাহরণ দিই। 2020 সালে ইউএসএ ইকোনমির কথা যদি আমরা বলি, ইউএস ইকোনমিতে যদি আপনি ডেট টু জিডিপি রেশিও ক্যালকুলেশন করেন প্রায় 125%। আমেরিকাতে যদি আপনি দেখেন ডেট টু জিডিপি রেশিও, এটা ইকোনমিক্সের একটা বড় মানে ডিসাইডিং ফ্যাক্টর, মানে যে মনিটারি পলিসিগুলো সেট করার জন্য
ডেট টু ইকোনমিক রেশিওতে 125%। ইন কন্ট্রাস্ট বাংলাদেশে কিন্তু মাত্র 20%। এখন দেখেন ওরা করোনার সময় কোভিড-19 প্যান্ডেমিকের সময় প্রায় $3 ট্রিলিয়ন ইনজেক্ট করেছিল তাদের ইকোনমিক্সে, এবং এই $3 ট্রিলিয়ন কিন্তু আসমান থেকে আসে নাই, ওরা ছাপিয়ে মানে প্রিন্ট করে করেছে। কিন্তু সেখানে কিন্তু মানে যে হাইপার ইনফ্লেশন বলেন ইকোনমিক্স কলাপস করতে হয়নি। তবে এর একটা বড় কারণ ছিল ডলার হচ্ছে গ্লোবাল কারেন্সি, এবং পুরো বিশ্বে ওদের ইকোনমিক্সে একটা ডমিনেন্স আছে সেটা আছে। তবে এটা ঠিক আছে, কিন্তু প্রেক্ষাপটটা আমরা চিন্তা করি, এই যে প্যান্ডেমিকের ক্রাইসিস মোকাবেলা করার জন্য তারা ইনজেক্ট করলো প্রায় $3 ট্রিলিয়ন তারা তাদের ইকোনমিক্সে ইনজেক্ট করলো, আমি যদি সংখ্যাটা ভুল না করে থাকি। বাংলাদেশে কি হচ্ছে, কোন প্রেক্ষাপটে তারা করেছে? জিম্বাবুয়ে আর ইউএস এর প্রেক্ষাপট কিন্তু এক না। জিম্বাবুয়ের যে ব্যাংকটা ছিল যে সরকারের, ওরা এসাল সব দখল করতো। এখন আপনি যদি এখানে চিন্তা করেন হাসিনা সরকার আছে, এসাল তারপরে বসুন্ধরা গ্রুপ এরা সব খেয়ে দিচ্ছে, এরকম যদি আপনার অলিগার গুলো থাকে তাহলে এখানে প্রিন্টিং মানি কখনোই সাপোর্টিং সলিউশন না। বাট এরকম একটা মানে এরকম একটা ফ্যাসিবাদকে যারা লুটেরা গোষ্ঠী যারা পুরো লুট করে নিয়ে চলে গেছে, করে যাওয়ার পরে আমি যদি তাত্ত্বিকভাবে শুধু বলেছি না প্রিন্টিং মানি খারাপ, সাময়িক সময়ের জন্য হলেও হয়তো আমাদের কিছু দূর এখানে অ্যাডজাস্ট করা হতে পারে, এটা স্যার আমার সাজেশন। কারণ আমাদের বড় একটা যেমন দেখেন আজকে কিন্তু গতকালকে আদানি গ্রুপের ডেট আমরা পরিশোধ করেছি। আদানি ডেট যদি পরিশোধ করতে না পারতাম আজকে এই যে কারেন্টের সুন্দর করে যে স্মরণে কিন্তু দেখতে পারতাম, লাইট দেখতে পারতাম না, বিদ্যুৎ চলে যেত। ঠিক আছে, তারপরে আরো আমাদের ওই যে জেট ফুয়েল এলএনজি প্ল্যানে আমাদেরকে আগে থেকে টাকা দিয়ে অ্যাডভান্স করে বিড করতে হয়, তো এইগুলো আমাদের করতে পারবে, সব তো হাসিনা রিপোর্ট করছে। তো এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই ধরনের সিচুয়েশন আমার মনে হয় কিছু সময়ের জন্য হলো ইনজেক্ট করা, মানি ইনজেক্ট করা আমরা সাপোর্ট করতে পারি, এটা আমার সাজেশন। জি জি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহসিব মহোদয়। এবং এই যে দেখেন আমাদের মহসিব কত সুন্দর করে একটা এক্সপ্লেনেটরি আলোচনা করলো। আমি চাই আপনাদের সবার কাছ থেকে এইভাবে করে জিনিসপত্র শুনতে, না আপনাদের পয়েন্ট অফ ভিউ। উনি সুন্দর করেই বললেন যে ডলার যে জিনিসগুলো করা সম্ভব সব কারেন্সিতে সেম জিনিসগুলো করা সম্ভব না, এবং অনেক সময় আমাদের মতো দেশের ইকোনমি থেকে আমাদের দলীয় পলিসি যেটা এগেন নিউ ডিল বা বলেন সোশ্যাল সেফটি নেট বা বলেন ডেমোক্রেটিক সোশ্যালিজম, এটার মাধ্যমে আমরা বিশ্বাস করি অনেক কিছুতে সাবসিডি দেওয়া দরকার, অনেক কিছুতে বিদ্যুৎ জ্বালানি খাতগুলোতে সাবসিডি দেওয়া দরকার, সেগুলো সাপোর্টের জন্য আমাদের কিছু স্টেপস নিতে হতে পারে। আমরা যেই জায়গাটায় কথা বলছিলাম যে প্রাইভেট ব্যাংকগুলোকে আবার জীবিত রাখবার জন্য, এই একটা জায়গায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চিন্তা করা যে এইখানে আমাদের আর কি করা উচিত। একই সাথে ওই যে কোভিডের কথা মহসিব মহোদয় যেটা বললেন, কোভিডের সময় যে $multi trillion ইনজেকশনটা হয়েছিল, এটা কিন্তু জাস্ট ইউনিটারি একটা পলিসি হয় নাই, এটার সাথে আশেপাশে আরো অনেক কিছু করা হয়েছিল যেগুলো একদিকে যে একটা ওভারঅল একটা স্ট্রাকচারের অংশ ছিল এই মনিটারি সাপোর্টটা বা এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, যার জন্য তাদের ইকোনমি ধসে পড়ে নাই। প্লাস এগেন ভাই এতগুলো নিউক্লিয়ার ওয়েপন থাকলে ইকোনমি এত সহজে ধসে না। হ্যাঁ, এগেন আপস অ্যান্ড ডাউনস। রাইট নাও বিজনেস সাইকেল খারাপ না আমেরিকার, আমাদের খারাপ গ্লোবাল অনেক কিছুর জন্যই। ঠিক আছে, আচ্ছা, সো তাইলে আমরা একটা বেসিক আলোচনার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলাম আমরা কি মনে করি। এখন আর কারোর এই আলোচনায় কিছু অ্যাড করা আছে? পার্টি পজিশন তো সবাই বুঝেছেন, এইটা আমাদের পার্টির বিশ্বাস। তো কারোর যদি এগুলো রিলেটেড সবসময় মনে রাখবেন যে পার্টির পজিশন এই গল্পচক্রে এবং যে কোনো চক্রে আমাদের পার্টি পজিশনগুলো আগে আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। আমরা যখন বাইরে কথা বলবো, কিছু নিয়ে কথা বলবো, যে কোনো পলিসিতে আমাদের, যেমন মনে করেন মহসিব যেটা বললেন, হয়তো আগামী দিন আমরা নীতি নির্ধারণের পর্যায়ে একটা মিটিং করে ডিসাইড করলাম যে হ্যাঁ টাকা ঢুকাও, আমরা সাপোর্ট করি এই সিস্টেম, কথার কথা, হ্যাঁ, যে আমরা টেম্পোরারি এই জিনিসটাকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু ইন প্রিন্সিপাল আমাদের পার্টির বিশ্বাস এই, যেমন মনে করেন আপনার অনেক অসুখ হয়েছে, ইন প্রিন্সিপাল মনে করেন আপনি মদ খাওয়ায় বিশ্বাস করেন না, কিন্তু আপনাকে ব্র্যান্ডি টাইপের একটা ওষুধ ডাক্তার দিল 2 বেলা খাওয়ার জন্য, এটা তো তাইলে আপনি মদ হিসেবে খাচ্ছেন না, আপনি তো ওষুধ হিসেবে খাচ্ছেন। সো সেরকম ডিসিশন দলীয় নীতি নির্ধারণের পর্যায়ে নেওয়া যেতে পারে, তবে দলের সবার জানা প্রয়োজন আমাদের দলের মূল বিশ্বাসটা কি। আমরা বুঝতে পেরেছি। সো এই পলিটিক্যাল ইকোনমি এবং কারেন্ট ক্রাইসিস নিয়ে আর কারোর অ্যাড করার কোনো আলোচনা আছে? নাহলে আমরা সেকেন্ড টপিকে যাব। আর কেউ কিছু অ্যাড করতে চান? এনিওয়ান? নো? ওকে, বল। জি, আপনার কি খবর, আমাদের যে নতুন সরকারটা হয়েছে সেই সরকারে কিন্তু কিছু নিয়োগের প্যাকেজের মতো ওই টাকা পয়সা লুট করেছে স্যার। তাহলে এখন যে আমরা টাকাটা ছাপাচ্ছি সেটা আমাদের সাময়িক সলিউশন দিচ্ছে, তো এখন যেটা আমাদের ক্ষতি হচ্ছে স্যার সেটা পোষাইতে গেলে তো স্যার পরবর্তীতে নির্বাচিত সরকারের আবার খুব কষ্ট হয়ে যাবে। না ফারিয়া, আপনি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। জি, সাফায়েত এটার উত্তর দিতে চান কিছু? আচ্ছা,
নেন এগেন গল্পচক্র ভাই, সবার গল্প করার অধিকার আছে। স্যার, আমি একটু বলতে চাচ্ছি জি। টাকা ছাপানো তো আমাদের ফর দ্য টাইম বিং এটা একটা টেম্পোরারি সলিউশন হতে পারে, যেটা আমি বলছি, বাট আমার এখানে আর কি কি সলিউশন আমরা প্রপোজ করতে পারি আমাদের পার্টির পক্ষ থেকে, বা ইন ফিউচার যদি গভর্নমেন্ট আসে বা এই গভর্নমেন্টকে আমরা কোনো সাজেশন দিতে পারি কিনা, টাকা ছাপানো ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়েতে আমরা ইকোনমিকে ডিভাইড করতে পারি কিনা, আর কোনো ওয়ে আছে কিনা। আমার কাছে আমরা রিসেন্টলি আমি একটা বলতে পারি যে রিসেন্টলি 2 দিন আগে বা 1 দিন আগে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের উপরে ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে, এটা ছিল মোর দেন 11%। আমাদের বেশি ঠান্ডা একটা হয়ে গেছে। মেজর অংশ হচ্ছে হাউসহোল্ড সেভিংস। আমাদের আপুরা যারা আছে, মহিলারা যারা আছেন, আমাদের ওয়াইফ বা মারা যারা আছে, তারা একটা সেভিংস করেন অথবা রিটায়ারমেন্ট বেনিফিট উপরে একটা যে ইনকামটা পান সেটা দিয়ে একটা সঞ্চয়পত্র করেন, সেটার উপরে একটা ইন্টারেস্ট রেটটা কমে এসেছে। এইটার বেসিক্যালি একটা লং রান একটা ইফেক্ট আছে। আমার কাছে মনে হয় সঞ্চয়পত্রের দিকে মানুষ একটু বেশি ঝুঁকে গিয়েছিল, বা ট্রেজারি বন্ডের দিকে। ইন দ্যাট সেন্স ব্যাংকগুলো কিন্তু ব্যাংকের যে লোনেবল ফান্ড, ব্যাংকে মানুষ ডিপোজিট করা কমিয়ে দিয়েছিল। এখন যেটা ইমপ্যাক্টটা যেটা হতে পারে ইন ফিউচারে আমার কাছে মনে হচ্ছে ব্যাংকে মানুষ এখন ডিপোজিট করবে, সেজন্য ইনভেস্টমেন্টরা আরো লোন পাওয়ার সুযোগ পাবে। ইকোনমিতে মানি সার্কুলেশন যত কম হয় আসলে সেই ইকোনমিটা স্ট্যাগন্যান্ট অবস্থায় পড়ে যায় আসলে। এখন এটা একটা ওয়ে যেটা হচ্ছে, এখন ব্যাংকে যদি লোনেবল ফান্ড যদি বেশি হয়, ইনভেস্টমেন্ট আমার ইন ফিউচারে বাড়বে, ফরেন ইনভেস্টররা আরো আকৃষ্ট হবে এখান থেকে, তারা নিজেরাও ইনভেস্ট করবে, তারা কিছু ডেট ইকুইটি ডেট হিসেবে ব্যাংকের সাপোর্ট নিতে পারে, সার্কুলেশনটা বাড়বে। এটা একটা রিকভারির একটা ওয়ে আমার কাছে যেটা মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাফায়েত। আর ফারিয়ার এডিশনাল মানে শাফায়েত তো বেশ কিছু সলিউশনসের কথা বললেন, যেটা আমরা সর্ট অফ সামনে যে হয়তো আমরাও চেষ্টা করব কার্যকরী করতে, কারণ আমরা বিশ্বাস রাখি আগামী সরকারে আমাদের একটা বড় অবদান থাকবে, একটা বড় অংশীদারিত্ব থাকবে। একই সাথে ফারিয়া, আপনি যেটা বললেন যে এখন যারা সরকার পরিচালনার দায়িত্বে আছে তারা কিছু করাপ্ট প্র্যাকটিসেসের সাথে জড়িত, এটা আমাদের কালচারাল অবস্থান। ইমিডিয়েট নেক্সট যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারেরও কোনো করাপ্ট প্র্যাকটিসেস হবে না, এইটা অবিশ্বাস্য। এই করাপ্ট প্র্যাকটিসেসগুলো থামাতে আমাদের আরও ওভার টাইম কাজ করতে হবে, এগুলো স্ট্রাকচারাল চেঞ্জ লাগবে, এক রাতে এটা হবে না। মানে আগামীকাল যদি ফারিয়াও একজন এমপি হন, তার উপরে প্রেশার থাকবে অনেক জায়গায় পৃষ্ঠপোষকতা করা, পৃষ্ঠপোষকতা রাজনীতি এই দেশে। তো তখন ফারিয়া হয়তো ফোর্সড হতে পারে তার বাপদাদা তার জন্য যে জমি রেখে গেছে সেটা বিক্রি করে এই পৃষ্ঠপোষকতা দিতে, বা সরকারি ফান্ডস কিছু একটু ডাইভার্ট করতে। এটা সময় লাগবে ঠিক হতে। এগেন আমরা আমাদের জায়গা থেকে এটা করব না, পুরোপুরি চেষ্টা করব ঠিক করতে, কিন্তু তাই বলে আমরা চেষ্টা করলে এক রাতে ঠিক হয়ে যাবে এইটা বাস্তবিক না। সো আমাদের ওইভাবেও কাজ করতে হবে যে সময় নিয়ে এটা ঠিক করা। স্যার মহাসচিব এডিশনাল জবাব দিবেন, কারণ মহাসচিব এখন আরো পরিষ্কার করে বলবেন উনি পার্লামেন্টে গেলে কি কিভাবে এটা বন্ধ করবেন। থ্যাংক ইউ মহাসচিব। ধন্যবাদ শাহাদ ভাই। আমি সেভিংস এর কথা বলেছি, আসলে সেভিংস এর দুইটা পার্ট আছে। বাংলাদেশের সেভিংস তো খারাপ না, আপনি যদি 2023 এর রেশিও এরপর থেকে একটা টপিক করব, তিনটা টপিক করব না। সেভিংস আসলে দুই টাইপ সেভিংস আলোচনা জমদার চিন্তা করতে হবে। আমরা যখন টাকা সেভিংস এর কথা বলি, আমার পকেটে কয় টাকা আছে এইটা হিসাবে চিন্তা করি। যে উনি যখন বললেন যে আপুদের কথা বললেন, তো এটাকে আমরা গ্রস ডোমেস্টিক সেভিংস বলি, জিডিএস। এর ইন কন্ট্রাস্ট আমাদের যদি জিএনএস টা আমরা দেখি, গ্রস ন্যাশনাল সেভিংস, আমরা যদি জিএনএস টাকে বাড়াতে পারি, জিএনএস থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট আসবে ন্যাশনাল ইকোনমিতে। আপনি রিইনভেস্ট করতে পারবেন, ইনজেক্ট করতে পারবেন, মানে যেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, যেখান থেকে আরো আপনার জিএনএস এর দিকে আমরা আমাদের। আপনি যে আপুদের কথা যখন বললেন তখন আমার মতো এটা আসছে যে আমরা গ্রস ডোমেস্টিক সেভিংসটা আসলে ন্যাশনাল ইকোনমিতে আপনার ওই যে বাংলাদেশ ব্যাংক যেটা সঞ্চয়পত্র করছে এটা খুব বেশি আপনি করবে না। আমরা যদি জিএনএস টাকে বাড়াতে পারি, ওইটার থেকে আপনাকে রিইনভেস্টমেন্ট আর রিসার্কুলেট আপনার মানি হবে। শাফায়েত বলেছে, কারণ ফোর্ট নক্সে যত সোনা আছে তার থেকে বেশি সোনা আমাদের সাউথ এশিয়ার মা খালাদের আছে, বুঝছেন না? এটা বাস্তবিক হিসাব। এনিওয়ে, সো যে জায়গায় ছিলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এগেন আমাদের প্রথম সেশন, সো এই আলোচনাগুলোতে আমরা একটু অভ্যস্ত হতে চাই। এই যে আমরা পলিটিক্যাল ইকোনমি একটু আলোচনা করলাম। জি জি মাইক স্যার, আজকে কারণ আজকে মনে করেন আমি কন্ডাক্ট করছি, এরপরে একদিন যখন মহাসচিব কন্ডাক্ট করবে তখন মহাসচিবের কাছে সেট থাকবে, আমরা পারি দিয়ে নিব। স্যার জি জি
প্রিন্টিং মানি অ্যান্ড এক্সপ্যানশনারি মনিটারি পলিসি জি। এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সো আমরা যখন বলছি প্রিন্টিং মানি, আর উই টকিং অ্যাবাউট এক্সপ্যানশনারি মনিটারি পলিসি লাইক লোয়ারিং ইন্টারেস্ট রেটস, কোয়ান্টিটেটিভ ইজিং, এসব নিয়ে কথা বলছি নাকি লিটারাল প্রিন্টিং মানি? আমরা শুরুতে লিটারাল প্রিন্টিং মানি নিয়েই কথা বলছিলাম, কারণ ইস্যু যেটা হয়েছে যে লিটারালি অনেক মানে কোনো লম্বা মনিটারি পলিসি কাউকে না জানিয়ে প্রিন্টিং মানিটাই হচ্ছিল, এবং এখনও অ্যাটলিস্ট হয়তো আপনারা আরও ভালোভাবে, কারণ এগেন আমি সারাক্ষণ পলিটিক্যাল ইকোনমি নিয়েই কাজ করি না, যদিও আমরা রাজনীতি করি তো আমাদের কিছু দূর জানতে হয়। সো বাংলাদেশ ব্যাংক নতুন কোনো সার্কুলার বা কিছুর মাধ্যমে বা কোনো ইনফরমেশনের মাধ্যমে জানিয়েছে নাকি যে তাদের পলিসিস কি কি বের করছে বা কি কিভাবে কাজ করছে, এটা আপনারা জানলে আরও জানাবেন। এটা সম্বন্ধে আমি ক্লিয়ার না। আমরা হেডলাইন্সের উপরে যাচ্ছি যে এই প্রিন্টিং মানি নিয়ে, সো এই প্রিন্টিং মানি নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। তবে মেইন আলোচনাটা আসলে ছিল ইকোনমি, আজকের টপিকটা মেইন ছিল হলো ইকোনমি, এবং আমরা দলগতভাবে আসলে কিসে কিসে বিশ্বাসী। সো সেই পয়েন্টটা কারেন্ট ক্রাইসিসের সাথে কানেক্ট করে আমরা আলোচনাটা করতে চেয়েছি। মোটামুটি আমরা ফলপ্রসূ একটা আলোচনা দেখেছি। এরপর থেকে আমি চেষ্টা করবো একটা টপিকে একদিন আলোচনা করতে, ওই টপিকে আরো অনেক বৃহত্তর আলোচনা করবো, কিন্তু আজকে যেহেতু ভাই 3টা টপিক করে দিয়েছি, সো আমরা ছোট ছোট করে 3টা টপিকে আলোচনা করি।